একটা চিঠি গত মাসের 28শে মে লন্ডনের প্রখ্যাত সলিসিটার ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বারের বিখ্যাত ব্যারিস্টার স্টিফেন পাওয়েল কেসি তিনি দিয়েছিলেন। এ খবর আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। আর সেই চিঠিকে ঘিরে ঢাকায়, লন্ডনে, নিউ ইয়র্কে এবং আন্তর্জাতিক মানবাধিকার মহলে শুরু হয়েছিল নতুন রাজনৈতিক আইনি বিতর্ক। এ পর্যন্ত ঘটনা আপনারা জানেন, কিন্তু তারপর কি হলো? সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা তারপর অন্তত আমার নজরে সেভাবে আসেনি। তাহলে কি বিষয়টির সেখানেই ইতি, নাকি পরবর্তী ঘটনা আরও কিছু ঘটেছে বা ঘটতে চলেছে? এই বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। জটিল আইনি বিষয়, কিন্তু বিষয়টি জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে। তাই দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আলোচনা শেষে আপনার মতামত দেবেন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। চিঠিটা পাঠানো হয়েছে গত মে মাসের 28 তারিখে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR পাঠিয়েছেন লন্ডনের খ্যাতনামা সলিসিটার ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স। আর চিঠির কেন্দ্রবিন্দুতে রয়েছেন কে? শেখ হাসিনা। প্রথম প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা আনুষ্ঠানিক আপত্তিপত্র, নাকি এর পেছনে আছে আরও বড় কিছু? এই চিঠি কি আসলে আন্তর্জাতিক আইনি লড়াইয়ের প্রথম ধাপ? এই চিঠির কি জবাব দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন? দিয়ে থাকলে কি জবাব দিয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ সরকারের জন্য এর অর্থটা কি, এর মানে কি, এর ওপরে কি প্রভাব? আজকের প্রতিবেদনে আমরা ঠিক সেটাই বুঝে নেব। প্রথমে একটু পুরনো কথায় আসি, চিঠিটা আসলে কি? সহজভাবে বলি, ডাউটি স্ট্রিটের চিঠিটা কোনো সাধারণ চিঠি ছিল না। এর আগে আমি আমার যে প্রতিবেদন করেছি এই বিষয়ে, সেখানে স্পষ্ট বলেছি এটা ছিল এক ধরনের আনুষ্ঠানিক আইনি আপত্তি, যার লক্ষ্য ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি রিপোর্টের নির্ভরযোগ্যতাকে চ্যালেঞ্জ করা। রিপোর্টটি কী ছিল আপনারা জানেন। গত জুলাই, 24 জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা, জাতিসংঘের এই রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রায় 1400 জন নিহত হয়েছেন। ডাউটি স্ট্রিটের দাবি এই সংখ্যা অতিরঞ্জিত, অসঙ্গত এবং বাস্তব তথ্যের সঙ্গে মেলে না। কারণ অন্তর্বর্তী সরকার তাদের নিজস্ব অফিসিয়াল গেজেট, যেটা বেরিয়েছে জানুয়ারি 2025-এ, সেখানে মৃত্যুর সংখ্যা 834 বলে উল্লেখ করেছে। অর্থাৎ জাতিসংঘের 1400-র প্রায় অর্ধেক। আবার ছাত্র নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের নিজস্ব হিসাবেও সংখ্যাটি 650-এর আশেপাশে বলা হয়েছে। অর্থাৎ ফারাকটা বিশাল, সামান্য নয়। ডিউটি স্ট্রিটের যুক্তি, বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা যেহেতু অনেক কম, তাই জাতিসংঘের রিপোর্টে যে মৃত্যুর সংখ্যা তুলে ধরা হয়েছে সেটি সংশোধন করা উচিত। অর্থাৎ চিঠির মূল উদ্দেশ্য ছিল একটাই, জাতিসংঘের রিপোর্টের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতাকে নিয়ে প্রশ্ন তোলা। এবার চিঠির মূল বক্তব্য কথাগুলো সংক্ষেপে বলি। ডাউটি স্ট্রিটের চিঠির কেন্দ্রীয় বক্তব্য ছিল 3টি। প্রথমত, মৃত্যুর সংখ্যা সঠিক নয়। তাদের মতে UN রিপোর্টে যে সংখ্যা দেওয়া হয়েছে সেটি প্রকৃত পরিস্থিতি প্রতিফলিত করে না। দ্বিতীয়ত, রিপোর্টটি সংশোধন বা প্রত্যাহার করা উচিত। অর্থাৎ শুধু আপত্তি জানানো নয়, তারা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পরিবর্তনের দাবি তুলেছে। তৃতীয়ত, শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া আন্তর্জাতিক ন্যারেটিভের বিরুদ্ধে একটা বড়সড় প্রতিরোধ গড়ে তোলা। অর্থাৎ এই চিঠির লক্ষ্য
শুধু একটি সংখ্যার বিতর্ক নয়, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক আইনি লড়াই। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যার বিতর্কের ভেতরে আসলে আছে একটি বৃহৎ প্রশ্ন। প্রশ্নটা হলো, বাংলাদেশের জুলাই আন্দোলনের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে কিভাবে বিবেচিত হবে, এবং সেই বিবেচনার ওপরেই ভবিষ্যৎ আইনগত, কূটনৈতিক, এমনকি হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অবস্থানও প্রভাবিত হবে। এটা কি লিগ্যাল নোটিশ? আইনগতভাবে বললে এটাকে সরাসরি আদালতের ভাষায় লিগ্যাল নোটিশ বলা একটু জটিল, কারণ এটা কোনো মামলা শুরুর প্রচলিত নোটিশ নয়। এটা ছিল জাতিসংঘকে দেয়া একটা ফর্ম্যাল লিগ্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে পাঠানো আনুষ্ঠানিক দাবি ও আপত্তিপত্র। তবে বাস্তব অর্থে এর গুরুত্ব লিগ্যাল নোটিশের চেয়ে কম নয়, কারণ এ ধরনের চিঠি ভবিষ্যতের আইনের পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে, এবং সেই উদ্দেশ্যেই এই চিঠি পাঠানো। অর্থাৎ এটা হয়তো নিজে মামলা নয়, কিন্তু মামলা বা আন্তর্জাতিক অভিযোগের প্রস্তুতিমূলক ধাপ অবশ্যই এটা। জাতিসংঘ কি জবাব দিয়েছে এই চিঠির? এখানে আসে একটা গুরুত্বপূর্ণ মোড়। জাতিসংঘের পক্ষ থেকে সরাসরি এই চিঠির আলাদা কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি, কিন্তু জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র স্টেফান ডুজারিক, সেই স্টেফান ডুজারিক গত 1 জুন এক সাংবাদিক সম্মেলনে, 1 জুন এই মাসেই, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে বলেছেন, মানবাধিকার দপ্তরের রিপোর্ট নিয়ে তাদের সন্দেহ করার কারণ নেই। অর্থাৎ পরোক্ষভাবে হলেও জাতিসংঘ বলল তারা রিপোর্টের ওপর আস্থা রাখছে, এবং শেখ হাসিনার পক্ষ থেকে তোলা আপত্তির ভিত্তিতে তারা রিপোর্ট বদলানোর মতো কোনো কারণ দেখছে না। আর রাজনৈতিক ভাষায় বললে জাতিসংঘ ডাউটি স্ট্রিটের আপত্তি গ্রহণ করেনি। কেন এই চিঠি তাহলে এত গুরুত্বপূর্ণ? কারণ এর প্রভাব শুধু একটি রিপোর্টের সীমাবদ্ধ নয়। জাতিসংঘের রিপোর্ট যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে ভবিষ্যতে তা কয়েকটি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি হবে, এবং সেই চাপ তো তৈরি হয়েছে, কারণ মূলত জাতিসংঘের এই রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিচার হয়েছে এবং বিচারে তার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারপর ভারতের কাছে প্রত্যর্পণ বা কূটনৈতিক আলোচনায়ও এর একটা গুরুত্ব থাকবে। মানবাধিকার সংগঠনগুলোর অবস্থান নির্ধারণ করতেও এই রিপোর্টের গুরুত্ব এসে যাবে। আর যদি ওই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে উল্টোভাবে শেখ হাসিনার পক্ষে একটা বড় আইনি রাজনৈতিক সুবিধা তৈরি হতে পারে, যেমন বর্তমানের পক্ষে তেমন ভবিষ্যতের পক্ষেও। সেজন্যই ডাউটি স্ট্রিটের এই চিঠিটা নিছক প্রতীকী নয়, এটা শেখ হাসিনার পক্ষে একটা বিরাট আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক মুভ। এরপর তাহলে কি হবে? জাতিসংঘ তো সরাসরি উত্তর দেয়নি। এখন প্রশ্ন তাহলে দাঁড়ায়, ডাউটি স্ট্রিটের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমাদের কাছে কিছু খবর আছে, তবে সেই খবরের সবগুলোই এখনও সম্ভাবনার স্তরে, এখনও পাকাপাকিভাবে ঠিক হয়নি। এখানে কয়েকটি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, জাতিসংঘের অন্য কাঠামোতে যাওয়া, মানে OHCHR-এর কাছ থেকে সরাসরি জবাব যখন পাওয়া গেল না, তখন UN স্পেশাল র্যাপোর্টিয়ার্স, সেখানে যাওয়া যায়। বিশেষ করে ন্যায্য বিচার, মানবাধিকার, অনুপস্থিতিতে বিচার বা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিশেষ র্যাপোর্টিয়ারদের কাছে অভিযোগ ইতিপূর্বেও তোলা হয়েছে, এখনও তোলা সম্ভব।
এতে জাতিসংঘের ভেতরে একটা নতুন চাপ তৈরি হবে। দ্বিতীয় সম্ভাবনা, আন্তর্জাতিক মানবাধিকার কমিটিতে আবেদন করা যায় এবং সেই সম্ভাবনাও রয়েছে। তারা যদি যুক্তি দাঁড় করাতে পারে যে শেখ হাসিনার ন্যায্য বিচার হয়নি এবং তার প্রমাণ, একটা বড় প্রমাণ তো হিউম্যান রাইটসের এই যে OHCHR তাদেরই এই রিপোর্ট, এবং তারা যদি এটা যুক্তিটা দাঁড় করাতে পারে তবে UN হিউম্যান রাইটস কমিটির মতো ফোরামে অভিযোগ তোলা হতে পারে। এখানে প্রধান দাবি হতে পারে ন্যায্য বিচার হয়নি, হাসিনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আর মৃত্যুদণ্ডের ঝুঁকি তার রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে গেছে। আর তৃতীয় সম্ভাবনাটা হলো ব্রিটিশ বা ইউরোপীয় কূটনৈতিক চাপ। এই ব্যাপারটার জন্যেই এখন চেষ্টা চলছে। ডাউটি স্ট্রিট এটা হলো যুক্তরাজ্য ভিত্তিক সলিসিটার ফার্ম, তাই তারা ব্রিটিশ কূটনৈতিক চ্যানেল বা মানবাধিকার ভিত্তিক সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টিকে আরও বড় পরিসরে তুলতে পারে। এখানে এই বড় পরিসর বলতে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও আছে। এখানে মূল লক্ষ্য হবে বাংলাদেশকে সরাসরি আঘাত না করে আন্তর্জাতিক চাপ তৈরি করা প্রথমত। আর চতুর্থ সম্ভাবনাটা কি, সংযুক্ত মানবাধিকার অভিযান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহত্তর ক্যাম্পেইন বিল্ড করা যায় শেখ হাসিনার পক্ষে এবং এই ধরনের বিচার এই জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে। এতে আইন, গণমাধ্যম এবং মানবাধিকার তিনটি ক্ষেত্র একসঙ্গে কাজ করবে। এবার আসি বাংলাদেশ সরকারের ওপর এর কী প্রভাব পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ সরকারকে এই আইনি প্রক্রিয়ার জবাব দিতে বাধ্য? সোজা উত্তর হলো সরাসরি বাধ্য নয়, কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংবেদনশীল। আর বাংলাদেশ সরকার জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র, তাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট, আপত্তি এবং পর্যালোচনার সঙ্গে তাকে সংলাপে যেতে হবে। কিন্তু একই সঙ্গে সরকার চাইবে না যে বাইরের কোনো আইনি চ্যালেঞ্জ তার ঘরোয়া বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিক। কিন্তু এটার ক্ষেত্রে আবার মনে রাখতে হবে তাদের ঘরোয়া বিচার প্রক্রিয়াটা কিন্তু বাইরের আইনি ব্যাপার ওই জাতিসংঘের রিপোর্টের, মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছে। মানে অলরেডি এর বিচার প্রক্রিয়া বাইরের থেকে দুর্বল হয়ে গেছে বাইরের চাপে। সুতরাং তাহলেও সরকারের অবস্থান হবে নিজের অবস্থানটা ব্যাখ্যা করা, তাদের নিজস্ব তথ্য উপস্থাপন করা। সেখানে তো আবার 1400 নয়, সেখানে 800-র মতো আছে, আবার 650ও আছে। তার মানে জাতিসংঘের রিপোর্টের বিপরীতে তাদের পাল্টা ব্যাখ্যা সেটা দিতে হবে বাংলাদেশ সরকারকে, এবং আন্তর্জাতিক মহলকে বোঝাতে হবে যে ঘটনাটা অভ্যন্তরীণ বিচারিক বিষয় হলেও জাতিসংঘের রিপোর্টের ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। এবং সেটা বলা মানেই তার মানে অলরেডি আন্তর্জাতিক চাপের কাছে মাথা নুইয়ে রেখেছে বাংলাদেশ। সুতরাং এখানে বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন আসবে। একদিকে আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোকে অগ্রাহ্য করা যাবে না, অন্যদিকে রাষ্ট্রের সার্বভৌম মানে তথাকথিত সার্বভৌম বিচার ব্যবস্থাকেও দুর্বল করা যাবে না। আবার জাতিসংঘের নিহতের সংখ্যা বিষয়ক তথ্যের বিপরীতে তাদের নিজস্ব তথ্য আছে যেটা জাতিসংঘের সংখ্যার প্রায় অর্ধেক। তাহলে কোনটাকে সত্যি বলবে বাংলাদেশ সরকার? একেই বলে Catch-22 সিচুয়েশন। বাংলাদেশের সামনে রাজনৈতিক ঝুঁকি কি আছে? এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জন্য 3 ধরনের ঝুঁকি আছে। প্রথমত আন্তর্জাতিক ইমেজ। জাতিসংঘ যদি কোনো অভিযোগকে গুরুত্ব দেয় তাহলে বাংলাদেশের মানবাধিকার ছবি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দ্বিতীয়ত প্রত্যর্পণ নিয়ে যে রাজনীতি এখন বাংলাদেশ করছে
সেই রাজনীতি থেকে তাকে পিছিয়ে আসতে হবে। শেখ হাসিনাকে ঘিরে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়ে যেতে পারে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চাপ দিয়ে, যদিও ভারতের কাছে চাপ দিয়ে কোনো লাভ হবে না, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। শেখ হাসিনা যেদিন নিজে ফিরে আসতে চাইবেন সেদিনই তিনি আসবেন, এবং সেদিনটি খুব দূরে নয়, 6 মাসের মধ্যে। তৃতীয়ত, বিচার ব্যবস্থার বৈধতা নিয়ে বাংলাদেশে বিতর্ক উঠবে। আন্তর্জাতিক ফোরামে বারবার প্রশ্ন তোলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে বাংলাদেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার ও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেটা আইনি প্রক্রিয়া মেনে এবং সেটা প্রশ্নাতীতভাবে করা হয়নি, সেগুলো প্রশ্নবিদ্ধ। তাহলে সাম্প্রতিকতম অবস্থানটা কি হবে? সর্বশেষ অবস্থান হলো ডাউটি স্ট্রিটের চিঠির পর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে তাদের রিপোর্ট প্রত্যাহার বা সংশোধন করেনি। জাতিসংঘের বক্তব্যে স্পষ্ট, তারা রিপোর্ট প্রত্যাহার করবে না। অন্যদিকে ডাউটি স্ট্রিট এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো নতুন বড় পদক্ষেপ নেয়নি। এখন পরিস্থিতি এক ধরনের ওয়েটিং ফেজে আছে। তবে এই নীরবতার ভেতরেই আসলে পরবর্তী ধাপের প্রস্তুতি রয়েছে বলে খবর আসছে। ডাউটি স্ট্রিট বড় আইনি লড়াইয়ের জন্যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করছে খুব শীঘ্রই। আর এই মামলায় তাদের সঙ্গে স্বয়ং যুক্তরাজ্য বা ব্রিটেনের থাকার কথা খুব গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে, এবং এই আলোচনা চলছে বলেই এখনো অবধি কোন পথে যাবে ডাউটি স্ট্রিটের সলিসিটার ফার্ম শেখ হাসিনার পক্ষে সেটা এখনো স্থির হয়নি। যে মুহূর্তে যুক্তরাজ্য একটা ডিসিশন নিয়ে নেবে সেই মুহূর্তেই এটা ঠিক হয়ে যাবে। কেন এটা শুধু একটা চিঠি নয়? শেষ পর্যন্ত উপসংহারে এসে বলি, এটা তাই শুধু একটা চিঠি নয়, এটা হলো একটা বৃহত্তর আন্তর্জাতিক লড়াইয়ের সূচনার ইঙ্গিত। একদিকে আছে জাতিসংঘের মন গড়া রিপোর্ট, অন্যদিকে আছে শেখ হাসিনার পক্ষের আইনজীবী দল, আর মাঝখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের বিচারিক ও কূটনৈতিক ভঙ্গুর অবস্থান। এই লড়াই একদিন আদালতে যাবে কূটনৈতিক টেবিলে এবং আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে। সেদিন শেখ হাসিনার পতনের পেছনে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, যার সঙ্গে স্বয়ং জাতিসংঘের যুক্ত থাকার কথা উঠেছে, সেটাও প্রমাণিত হবে। ভলকার তুর্ক কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোনে ভয় দেখিয়েছিলেন যে শান্তি মিশন থেকে বাংলাদেশের সেনা ফেরত পাঠানো হবে যদি সেই শেখ হাসিনার পক্ষে নয়, যদি গণ আন্দোলন দমন করতে সামরিক বাহিনী গুলি চালায়, পথে নামে। এই তত্ত্ব, এটা কেন ফোন করে ভয়টা দেখিয়েছিলেন সেই প্রমাণটাও তখন বেরিয়ে আসবে, এবং প্রমাণ হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছেন শেখ হাসিনা। এটা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান নয়। আর সেটা হলে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে রাজকীয়। প্রধানমন্ত্রীত্বের আসনে তার দাবি পাকা হবে, হয়তো 6 মাস, 7 মাস, 10 মাস, তার মধ্যেই নতুন করে নির্বাচন করতে হবে বাংলাদেশে। আন্তর্জাতিক চাপে একটি বিষয় নিশ্চিত, এই চিঠি বাংলাদেশ রাজনীতিতে এবং আন্তর্জাতিক আলোচনায় শেখ হাসিনার প্রশ্নটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আর এখন মূল নজর থাকবে ডাউটি স্ট্রিটের পরবর্তী পদক্ষেপ কি হয়, বাংলাদেশ সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায়, আর জাতিসংঘ ভবিষ্যতে এই ইস্যুকে কিভাবে তাকে ধরে রাখে। এখন প্রশ্ন হচ্ছে, ডাউটি স্ট্রিট কি এটি কি কেবল প্রতিবাদপত্রেই সীমিত রাখবে,
নাকি খুব শিগগির আরও বড় আন্তর্জাতিক পদক্ষেপ নিতে চলেছে? আমাদের নজর থাকবে সেদিকে। আর ক্যালকাটা ডায়ালগস তার দর্শকদের নিয়মিত জানিয়ে যাবে সেই খবর। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।